ছোট গল্প দূরে কোথাও। মোহাম্মদ আজহারুল ইসলাম জুয়েল। পুকুরটা কত বড় হবে তা বুঝতে না পারলেও অনুমান, এরকম পুকুর জীবনে এই প্রথম। পুকুরের পাড়গুলো যেন অন্ধকারের রাজ্য। দিনের বেলায়ও নিজের শরীর দেখতেও চোখ বড় বড় করতে হয়। ওই যে আমাদের মহারাজার দিঘি অথবা রামসাগর, ওরাও লজ্জা পাবে পুকুরটার বিশালতায়। তবে সৌন্দর্যে বিমোহিত হয়েও এর পুরোটা দেখার সৌভাগ্য হয়নি আমার। আমার গিন্নিসহ বেড়ানোর এক ফাঁকে এইরকম বিশাল পুকুরের সন্ধান পাবো তা কল্পনায় আসেনি কখনো। হেঁটে চলেছি আমরা, মাঝে মধ্যেই সূর্যের আলোর হাতছানিতে চোখ পড়ছে পুকুর পাড়ের অপরূপ সৌন্দর্যের সমারোহ। এরকম উঁচু সারি সারি গাছ টিভিতে দেখেছিলাম বহুবার, আজ স্বচক্ষে। হঠাৎই পায়ের জুতোয় কিছু একটা আটকানো অনুভব করতে, জুতাটা খুলতেই হাত থেকে ছিটকে কোথায় যেন হারিয়ে গেল, ঠাউর করতে পারছিলাম না। অগত্যা জুতোর অভাবে বউকে বললাম, তুমি ঠিক আছো তো? আমি তো আর হাঁটতে পারছি না। পায়ে কোনো কিছু একটা বিঁধবে এই ভয়ে এভাবে কিছুক্ষণ কিং কর্তব্য বিমূঢ় দাঁড়িয়ে আছি। হঠাৎই এক অপরূপা ষোড়শী আমাদের সামনে এসে দাঁড়ালো। আমার ভ্রম ধরেনি তো। নিজের চোখগুলোকে পরীক্ষা করছিলাম। আহ, ঠিকই দেখছি। মেয়েটি আসলেই সামনে দাঁড়িয়ে, হাতে সেই আমার হারিয়ে যাওয়া জুতোটা। জুতোটা নেওয়ার কথা বললে ভুলে গিয়ে তাকিয়ে আছি অপলক দৃষ্টিতে। জীর্ণ-শীর্ণ পোশাকে আর মুখমণ্ডলে ঘামের সাথে কালো দাগে মিশে গেলেও আলতো দুধে মেশানো রংটি কিন্তু ঠিকই ফুটে উঠেছে। মেয়েটি আঙ্কেল বলে ডাকতেই যেন আমার হুঁশ হলো। দেখলাম এক হাতে গাছের শুকনো ডালপালার একটি ছোট্ট বোঝা, অন্য হাতে আমার জুতোটা। আঙ্কেল, এটা মনে হয় আপনার। খড়ি কুড়োতে গিয়ে পেলাম, তাই এদিক ওদিক খুঁজতে খুঁজতেই আপনাদের পেয়ে গেলাম। আমার বউ শুধু মেয়েটির দিকেই তাকিয়ে আছে, কোনো কিছুই বলছে না। আমি জুতোটা পায়ে দিয়েই মেয়েটিকে জিজ্ঞেস করলাম তার নাম ও বাড়ি। মেয়েটি বলল, চৈতি, থাকি ওই যে নিচে একটা ছোট্ট ঘরে মামা মামির সাথে। খড়ির বোঝাটা রাখো তো বেটি, চলো আমাদের একটু পথ দেখাও। মেয়েটি সায় দিয়েই আমাদের সাথে খুব ধীর গতিতে হেঁটে চলল। আমরাও চারপাশ অবলোকন করতে করতে চলছি। হঠাৎই দেখি আমার স্ত্রী অনেক পিছনে। সে সে চিৎকার করে বলছে, দেখো তো, এই মহিলাটা আমার পথ আটকিয়ে ধরেছে, যেতে দিচ্ছে না। আমি মহিলাটার কাছে গিয়ে খুবই চড়া গলায় গালি দিচ্ছি, আর তখনই চৈতি গিয়ে মহিলাটিকে ধাক্কা দিয়ে তার আন্টিকে আগলিয়ে নিল। মহিলাটি এবার খুব অদ্ভুত স্বরে কাকে যেন ডাকতেই অদ্ভুত রকমের এক বিদঘুটে লোক ধারালো অস্ত্রসহ আমাদের পথরোধ করল। আমি ভয় না পাওয়ার ভান করে তাদের সামনে থেকে সরিয়ে যেতে বলাতেই ওই বিদঘুটে চেহারার লোকটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমিও সাহসের সাথেই মোকাবেলা করার জন্য প্রস্তুত। জানি এরকম পরিস্থিতিতে মনের সাহসটাই বড় কথা। তাই লোকটার থেকে আমি একটু এগিয়ে গেলাম। বিদঘুটে লোকটা তার বিশাল ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসতেই নিমিষেই কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর আমি তৎক্ষণাৎ লোকটার দুই পা ধরে দুটো ঘুরানি দিয়ে বনভোজনের জন্য রান্না করার বড় একটা পরিত্যক্ত চুলার মধ্যে তার মাথাটা ঢুকিয়ে দিলাম ঠান্ডা ছাইয়ে। বিদঘুটে লোক বিদঘুটে লোকটার কাতরানি দেখার মতো। ঠিক ওই মুহূর্তে দেখতে পেলাম পিরিসদ্ধ ফর্সা
রঙের হালকা পাতলা গড়নের এক যুবক যে ওই বিদঘুটে লোকটিকে বিদ্যুতের গতিতেই এসেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর ওই যে মহিলাটা, তার চুলের মুঠি ধরে আমার স্ত্রী আর চৈতি মাটিতে ফেলে দিয়ে খড়ি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে দিয়েছে। আর আমার হাতে তখনও ধরা আছে বিদঘুটে লোকটার পা দুটো, যার মাথাটা চুলোর ছাইয়ে ঢুকিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ওই মহিলা আর লোকটাকে ছেড়ে দিয়ে একখানে বসিয়ে তাদের মুখ থেকে কথা নিলাম আর কখনো কারো সাথে যেন ওরকম আচরণ না করে। তারা আমাকে বাপ ডেকে তওবা করে বলল, যতদিন বেঁচে আছি এই পাহাড়ে যারা আসবে তাদের সেবা করে যাব। তাদের ছেড়ে দিয়ে যুবকটিকে জিজ্ঞেস করলাম তার নাম ও বাসা। থারুপা কুমার, নেপালি, থাকি ওই যে দূরে পুকুরের অপর কোণের নিচে। তুমি এদেশে কিভাবে এলে? কবেই বা এসেছ? এখন আর মনে নেই স্যার, তবে আমার বাড়ি নেপাল এটা মনে পড়ে। অনেক বছর হলো তো। চৈতি আর থারুর ওরকম অসহায়ত্ব জীবনের কথা শুনে মুখ থেকে আর কোনো কথা উচ্চারণ করতে পারছিলাম না আমি। আমার স্ত্রীরও মুখে কোনো কথা নেই। আমাদের কিছু খাবার ছিল সাথে। একসাথে একখানে বসে চৈতি আর থারুকে বললাম খেতে। তারা চুপচাপ খেতে লাগলো। চৈতিকে শুধু জিজ্ঞেস করলাম, তুমি খড়ি কুড়োতে আসো কেন? তোমার মামা মামী তো আছে। সে এমনভাবে কেঁদে দিল হাউমাউ করে, যেন কোনোদিন এভাবে কান্না করেনি কখনো। আর থারু দেখি খাওয়া বন্ধ করে চেয়ে আছে চৈতির দিকে, হয়তো ভালোবাসা জেগে উঠেছে মনে। ধ্যাৎ, এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, স্বপ্নেই এসব দেখা কিন্তু। তবে তারপর কি হলো তা না শুনে যাবেন কি করে? থারু, ও থারু, খুবই মৃদু স্বরে ডাকছিলাম আমি। এবার যেন হুঁশ ফিরে এলো থারুর। জি স্যার, হ্যাঁ স্যার, বলেন স্যার। আরে কি দেখছিলে অমন করে? ওর নাম চৈতি, থাকে ওইখানে নিচে, তার মামা মামির সাথে। যতটুকু দেখলাম সে খুব ভালো মেয়ে। আমার এরকম কথা শুনে থারু যেন লজ্জা পেয়ে গেল। একেবারে লজ্জায় লাল হয়ে গেছে বেচারা। আর কোনো কথা বের হয় না। আমি তাকে সাহস জুগিয়ে বললাম, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। কোনো একদিন তোমাকে নিয়ে চৈতিদের বাড়িতে যাব। এবার বেচারা খাওয়া আটকে গেছে গলায়। কথাই বলতে পারছে না দেখে চৈতিকে বললাম, থারুকে ওই পানির বোতলটা দাও তো বেটি। বলা মাত্রই চৈতি পানির বোতলের ছিপিটা খুলে খুবই যত্ন সহকারে থারুর হাতে এগিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, নাও পানি খাও, ঠিক হয়ে যাবে। থারু পানি পান করছে ঠিকই, কিন্তু চোখগুলো নিবিষ্ট হয়ে আছে আবারও সেই চৈতির দিকে। হয়তো সে অবাক হয়ে চৈতির এমন কথা বলা ভাবতেই পারেনি। হ্যাঁ, এই সেই মেয়ে চৈতি, থাকে মামা মামির সাথে ছোট্ট ও এই সাগর পাড়ের নিচে, ওই ছোট্ট ঝুপড়ি ঘরে। আঙ্কেল, তোমরা যাবে আমাদের বাড়িতে? অবশ্যই বেটি, তোমার আন্টি সহ যাবো দুই একদিনের মধ্যেই। থারু, তুমিও যাবে আমাদের সাথে। আমার এরকম আপন ভাবে কথা বলা শুনে দেখলাম চৈতির চোখগুলো থেকে যেন হঠাৎই আবার বৃষ্টি নেমে এলো, কিন্তু এটা কান্না না আনন্দাশ্রু তা পরে বুঝতে অসুবিধা হয়নি। তবে চৈতি কিন্তু চেষ্টা করলো তার চোখের পানি আড়াল করতে, চোখে কিছু একটা পড়েছে সেই অজুহাতে। তবে মুহূর্তেই মেঘের আড়ালে সূর্যের হাসির মতোই চমৎকার ফুটে উঠল চৈতির চোখে মুখে সুখের সাগরে ভেসে বেড়ানো অফুরন্ত হাসির ফোয়ারা। এই যেন স্বর্গসুখ তার কাছে। আর সেই হাসিমাখা মুখখানা দেখতে দেখতে কখন যে চৈতি এসে আমাদের পা ছুঁয়ে সালাম করলো বুঝতেই পারিনি, এবং আমাদের কাছে এসে এমনভাবে ঘেঁষে দাঁড়ালো যেন সে মনে করছে সেই রাজ্যের সে এখন রাজকুমারী, আর রাজকন্যার তদারকিতে নিয়োজিত আছি আমরা দুই রাজা রানী। কি আর করা, এমন মায়াবী মেয়েটাকেও
মেয়েটাকে পেয়ে আমরাও দুজনে আনন্দে জড়িয়ে ধরলাম চৈতিকে। এরকম সুখও যে পৃথিবীতে আছে চৈতি হয়তো এবারেই প্রথম অনুভব করলো। কারণটা অন্য কোনো এক সময় বলবো আপনাদের। থারু কিন্তু এবার কথা বলতে শুরু করলো। স্যার, আমি এত বছর এখানে থেকেই এখানে আছি, ও পাহাড়গুলো আমার খুবই চেনা, কিন্তু চৈতিকে কোনোদিন চোখে পড়েনি। আপনাদের সাথে কেমন করে পরিচয় হলো তার? বুঝতেই পারছি আপনারা আজকেই প্রথম এসেছেন এই বিশাল পুকুর আর পাড়ের শোভা উপভোগ করতে। আরে থারু, তোমার কথা বলো। চৈতিকে না তোমার নিয়ে তোমার ভাবতে হবে না। ধরে নাও সে আমাদেরই মেয়ে। এবার হলো তো? জি স্যার। তো আমি যেখানে থাকি সেখানেও কিন্তু যেতে হবে স্যার। কেন? চৈতির বাড়িতে যাব তাই তোমার হিংসা হয় নাকি? আচ্ছা, তোমার আন্টি সহ চৈতিকে নিয়ে একদিন তোমাদের বাড়িতেও যাব। ঠিক আছে? জি স্যার, আমাকে কিন্তু ২-১ দিন আগেই বলবেন স্যার যখন যাবেন। আচ্ছা, জানিয়ে যাব। চৈতি কিন্তু এবার অভিমানের সুরে থারুর দিকে ইঙ্গিত করে বলল, যাওয়ার আগে তাকে জানিয়ে যেতে হবে। তার মানে সে বাড়িতেই থাকে না। বুঝেছো আঙ্কেল? এই, তোমাকে জানিয়ে যেতে হবে কেন? এবার সরাসরি থারুর দিকে কড়া গলায় ধমকের স্বরে বলেই ফেলল চৈতি। থারু ও চৈতির সাথে কথা বলতে বলতে হঠাৎই আবার সেই মহিলা আর বিদঘুটে লোকটা এসে আমাদের সামনে বসে পেয়ারা ভর্তি একটা ঝুড়ি রেখে মহিলাটি বলল, বাপজান, তোমাদের জন্য এনেছি, এগুলো তোমরা বাড়িতে নিয়ে যেও। তাদের এরকম পরিবর্তন দেখে আমি কি বলবো আর ভাষা খুঁজে পেলাম না। চৈতিকে শুধু বললাম, নাও চৈতি, পেয়ারা খাও, থারুকেও দাও। চৈতি কিন্তু পেয়ারাগুলো বোতলের পানি দিয়ে ধুইয়ে আগে আমাকে ও তার আন্টিকে দিল, তারপর থারুকে দিয়ে বলল, খাও, এবার যেন আবার গলায় আটকে না যায়। হাতে পেয়ে আমি পেয়ারাটাতে কামড় বসাতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার স্ত্রীর ডাকে ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলাম সেই প্রতিদিনের মতোই বিছানায়। ঘড়িতে দেখি সকাল ৮টা। সত্যি এতক্ষণ তবে স্বপ্নেই হারিয়ে গিয়েছিলাম দূরে কোথাও। সাথে থাকার জন্য ধন্যবাদ।